ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং পৌঁছে ভূমিকম্পে হতাহতের খবর নিলেন শেরিং তোবগে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, ভোট গ্রহণের 60 দিন আগে ঘোষণা। গণভোটের দাবি উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন এটিএম মাসুম। মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে জেলেনস্কির উদ্বেগ। এবং দ্রুত 2 উইকেট হারালো বাংলাদেশ। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। 2 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ খবর নেন ভুটানের প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুক এয়ারের বিমানটি শনিবার সকাল 8:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় লাল গালিচা বিছিয়ে তাকে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে একটি অস্থায়ী সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে 19 দফা তোপধ্বনি ও গার্ড অফ অনার প্রদান করা হয়। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা। এরপর বিকেল 3টা নাগাদ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে 2 নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী তোবগের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে। আগামী বছরের 5 অথবা 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তারিখ স্পষ্ট না করলেও ইসি সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণে এমন তথ্য মিলছে। প্রস্তুতির শেষ মুহূর্তে একই দিনে গণভোট যুক্ত হওয়ায় নতুন রোডম্যাপ করতে হচ্ছে ইসিকে। গণভোট ও সীমানা জটিলতা না কাটায় প্রভাব ফেলতে পারে তফসিলে। তবে ঘোষিত সম্ভাব্য সময় নির্বাচন করতে হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা না হলেও প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হবে। কমিশনও সেটা চায়। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, আদেশের কপি পেলে করণীয় ঠিক করবে কমিশন। তবে সংসদীয় আসনের জটিলতার মীমাংসায় বিলম্ব হলে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়বে। ইসি সূত্র জানায়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার চিন্তা আছে কমিশনের। নতুন করে জাতীয় নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্ত হয়েছে, ফলে পরিবর্তন করতে হবে নির্বাচনী রোডম্যাপ। এছাড়া সীমানা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, ফলে তফসিল ঘোষণার জন্য ডিসেম্বরের 4 অথবা 7 তারিখ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল 10:38 ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7। এতে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা ছেলে সহ 5 জন, ঢাকায় 4 ও নারায়ণগঞ্জে 1 শিশু সহ 3 জেলায় মোট 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক শত মানুষ। প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী নরসিংদীতে ভূমিকম্পে 5 জন নিহতের খবর পাওয়া গেছে। জানা গেছে, নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে ইট পড়ে মৃত্যু হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরের। নাসির উদ্দিন আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানা গেছে। ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে মারা যান ফোরকান। অন্যদিকে মাটির ঘরের নিচে চাপা পড়ে মারা যান কাজম আলী ভুইয়া। পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে 5তলা ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছেন। এদিকে রাজধানীর মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মোহাম্মদ মাকসুদ নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে
ফাতেমা নামের 1 বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, গণভোট আমাদের নিশ্চিত করতেই হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিতে হবে। এটা বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি। এই দাবি উপেক্ষা করে আপনি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, জনগণ এটা মেনে নিবে না। শুক্রবার কুমিল্লা নগরের একটি পার্টি সেন্টারে দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, ইসলামিক বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ডক্টর এ.কে.এম. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল মুবিন, মাহফুজুর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ শফিকুল আলম হেলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এটা বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি। এই দাবি উপেক্ষা করে আপনি একটি সুষ্ঠু নির্বাচন এখানে করতে পারবেন না, জনগণ এটা মেনে নেবে না। আমরা পিআর পদ্ধতি চেয়েছিলাম, যে উভয় পক্ষে পিআর পদ্ধতি যদি হতো তাহলে এদেশের মানুষ 54 বছরের বঞ্চনা থেকে মুক্তি লাভ করত। বর্তমান সরকার কোন অপশক্তির ফাঁদে পা দিয়ে শুধুমাত্র উচ্চ কক্ষে পিআর নিশ্চিত করলেন, নিম্ন কক্ষে পিআর বাদ দিয়ে দিলেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষের ভোটের মর্যাদা মানুষ ফিরে পেত। ইটনা মিঠামইন অষ্টগ্রামে রাজাকাররা নির্বাচনে জিতলে এবং জামায়াত সরকার গঠন করলে বিষ খাবো। কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এমন কঠোর বক্তব্য দিয়েছেন। শুক্রবার রাতে ইটনা সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা দয়া করে হাত তুলেন তো, দয়া করে দেখি কারা মুক্তিযুদ্ধের আচ্ছা, যারা রাজাকারের পক্ষে তারা হাত তুলেন তো দেখি রাজাকারের পক্ষে কারা কারা। একটা হাত উঠে নাই। এরপরও এরা বাংলাদেশে সরকার গঠন করে ফেলবো, ইলেকশন করিয়া ইটনা অষ্টগ্রাম মানে এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই, এরা পাস করে ফেলবো, রাজাকাররা পাস করে ফেলবে। এরা যে বাচ্চা আছে এই তো পূর্বে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসনটির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাসান মামুন। তিনি বলেন, এই আসনে যদি নেতাকর্মীরা নিজেদের এমপি না পায় তাহলে ভবিষ্যতে দলের অস্তিত্ব মারাত্মক সংকটে পড়বে। 17 বছর ধরে নেতাকর্মীরা যে ত্যাগ, শ্রম, রক্ত আর নির্যাতন সহ্য করে দলকে বাঁচিয়ে রেখেছেন, সেই ত্যাগ কোনো ভাড়াটে বা পরগাছা নেতাদের হাতে তুলে দেয়া হবে না। শুক্রবার গলাচিপা সদর ইউনিয়নের বিপিসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির গলাচিপা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এই জনসভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি নিজের দলীয় এমপি না পায় দীর্ঘদিনের জন্য এবং আগামী অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব আসলে সংকটের মুখোমুখি হবে বলে আমি মনে করি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্বের স্বার্থে প্রত্যেকটি নেতা কর্মীর গত 17 বছরের প্রতিক্ষার শ্রম, ঘাম, রক্ত এবং নির্যাতনের মধ্য দিয়ে আমরা যে বিজয়ের দ্বারপ্রান্তে আছি, এই বিজয়কে কোন পরগাছা, কোন ভারতীয়, কোন তথাকথিত নেতাদের নেতৃত্বে আমরা এই আসনে নির্বাচন করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজস্ব প্রার্থী নিয়েই এই নির্বাচনে আমি গণমাধ্যমের সামনে এই গলাচিপা 10 মিনিট উপজেলা এবং পৌরনিয়ন্ত্রী নেতৃবৃন্দের সামনে হাজার হাজার নেতাকর্মীদের সামনে অঙ্গীকার করছি, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কোন জোট কোন সিদ্ধান্ত নিল জানি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসনে নির্বাচন করবে
আপনাদেরকে পাইবেন। চট্টগ্রামে মিরসরে টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ১৪ শিশু কিশোর। শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের শাহ মুরাদ প্রকাশ ফকিরতলা জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এমন আয়োজন করা হয়। এর আগে শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ওই মসজিদের ইমাম ও মুসল্লিরা ঘোষণা দিয়েছিলেন ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে এসব কিশোর। পুরস্কার হিসেবে ১৪ জন শিশু কিশোরকে ক্রেস্ট, জায়নামাজ, ইসলামিক বই, মেসওয়াক, তাসবিহ, কলম, টুপি বিতরণ করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নূর উদ্দিন বলেন, মসজিদের খতিব সাহেব যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে গ্রামের যুবকেরা নামাজের প্রতি আকৃষ্ট হবেন। আলহামদুলিল্লাহ, আমরা ৪১ দিন জামাতের সাথে ফজরের নামাজ পড়ার কারণে আমাদের মসজিদের খতিব সাহেবের উদ্যোগে আমাদের জন্য হাদিয়ার ব্যবস্থা করেছে। মাওলানা ফয়জুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে তার উদ্যোগে ছোটো বাচ্চাদের যে নামাজে মুখী করার জন্য গ্রামবাসীর সহযোগিতায় যে মহৎ উদ্যোগ নিয়েছে তার জন্য আমি আন্তরিক মোবারক জানাচ্ছি। আজকে আমাদের এই ফকিরটোলা গ্রামের যে যুবক ভাইরা, ছোটো ছোটো ভাইরা ৪১ দিন জামাতের সহিত নামাজ পড়ছি। আমাদের ফকিরটোলার গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। যুবকদেরকে আকৃষ্ট করার জন্য যাতে যুবকরা ইসলামের দিকে ধাবিত হয় এবং নামাজের পরিচয় পায়, আগামী প্রজন্মের দিকে, ভবিষ্যৎ দিকে তাকিয়ে তাদেরকে নামাজের আওতার মাধ্যমে তারা বিভিন্ন অশ্লীল কাজ থেকে বিরত রেখে যাতে করে একটা সঠিক পথ পেয়ে তাদের নিজেকে সংশোধন করতে পারে, সেই উদ্যোগটা নিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক দান করে আগামীতে আরও ভালো নেবার জন্য চেষ্টা করব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, যদিও অনেক বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অমত রয়েছে, তবুও নিউ ইয়র্কের জন্য ভালো এমন যে কোনো বিষয়ে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কাজ করবেন। মামদানি স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটি হবে দুই নেতার প্রথম বৈঠক। বৃহস্পতিবার মামদানি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আমার অনেক মতবিরোধ আছে ও আমি মনে করি নিউ ইয়র্কে সাশ্রয়ী করার জন্য আমাদের নির্লসভাবে চেষ্টা চালানো উচিত। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানাতে চাই, যে কোনো এজেন্ডায় আমি তার সঙ্গে কাজ করব যা নিউ ইয়র্কের জন্য লাভজনক। আর যদি কোনো এজেন্ডা নিউ ইয়র্কের জন্য ক্ষতিকর হয় তাহলে আমি প্রথমেই তার সবার সামনে প্রকাশ করব। মামদানি বলেন, তার দল হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বৈঠক আয়োজন করেছে, কারণ আমি যে কারোর সঙ্গে কাজ করব যাতে এই শহরের ৮,৫০,০০০-এরও বেশি মানুষের জীবন সাশ্রয়ী করা যায়। নবনির্বাচিত মেয়র আরও বলেন, আসন্ন মেয়রের জন্য হোয়াইট হাউসের সঙ্গে সাক্ষাৎ করা প্রথাগত, যেহেতু উভয় পক্ষের একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য হোয়াইট হাউসের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে আপত্তি জানালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সামনে এখন অত্যন্ত কঠিন সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আজ আমাদের ইতিহাসে অন্যতম কঠিন মুহূর্ত। মার্কিন শান্তি পরিকল্পনা যেসব শর্ত ফাঁস হয়েছে তার মধ্যে রয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু নিয়ন্ত্রিত এলাকা রাশিয়াকে ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমানো এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি। এই প্রস্তাবগুলোকে ব্যাপকভাবে রাশিয়ার পক্ষে ঝুঁকে থাকা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি শান্তি আলোচনার ভিত্তি হতে পারে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, মস্কো এই পরিকল্পনা পেয়েছে, যদিও বিস্তারিতভাবে তাদের সঙ্গে আলোচনা করা হয়নি। তিনি জানান, রাশিয়া নমনীয়তা দেখাতে প্রস্তুত, তবে প্রয়োজনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবারে খেলার খবর। চতুর্থ দিনের শুরুতে ৬ বলের মধ্যে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর ১ রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শনিবার ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম ৩ ওভারে ১টি করে বাউন্ডারি আসে, যার ২টি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।
দুই ব্যাটারকে আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল পর নেল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি মাত্র ১ রান করে। গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪৫ ওভারের খেলা শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৮৫। এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ৩৯৬। মুমিনুল ৩২ ও শততম টেস্ট খেলা মুশফিক অপরাজিত আছেন ৬ রানে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং পৌঁছে ভূমিকম্পে হতাহতের খবর নিলেন শেরিং তোবগে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, ভোট গ্রহণের ৬০ দিন আগে ঘোষণা। গণভোটের দাবি উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন এটিএম মাসুম। মার্কিন শান্তি পরিকল্পনা নিয়ে জেলেনস্কির উদ্বেগ। এবং দ্রুত ২ উইকেট হারালো বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।